টিভির বিশেষ আয়োজন 4 ছক্কার বিশ্বকাপে সারা ফারিজামে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং স্বাগত কি দিয়ে জানাবো। লাস্ট ঢুকতে ঢুকতে দেখলাম বাংলাদেশে আরও একটি উইকেট, যেখানে দরকার ছিল 2 বলে 6 রান, সেখানে এখন 1 বলে 6 রান দরকার এবং শেষের আগের বলটায় আরও একটি উইকেটের পতন। আমি কথা না বাড়াই, আমার সাথে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন শামীম আশরাফ চৌধুরী, আন্তর্জাতিক ধারাভাষ্যকার শামীম ভাই, এবং সাথে আছেন তামান্না প্রমি, সঙ্গীত শিল্পী। শামীম ভাই, কি বলবো এই ম্যাচ নিয়ে? আসলে আজকে আমার মনে হয় না কেউ দেখার অবস্থায়, কথা বলার অবস্থায়, শোনার অবস্থায় আমরা কেউ আছি। কথা কেউ শুনছে না। 6 মারার চেষ্টা, দুজন জাকের আলী একটু আগে আর মাহমুদুল্লাহ রিয়াদ, এইটা ফুল টস বলে, এটা 6 হওয়ার মতো একটা সম্ভাবনা ছিল, কিন্তু ক্যাচটা লোকে দেন একটুর জন্য এই 6 ইঞ্চিতে পার্টটা একটা ম্যাচের এক সম্পূর্ণ পরিবর্তন করে দেয়। মাহমুদুল্লাহ রিয়াদ মনে করেছিল শটটা দেখে যে হয়তো বা 6 হয়ে গেছে, এই একেবারে মানে কিছুটা কিন্তু বেন্ড হয়ে ফিল্ডার ক্যাচটা ধরেছে, যদি ভুল না করি। এখন কিন্তু সুপার ওভারের যদি আমি শুধু আশা করছি একটা ওয়াইড হোক, তারপরে একটা 6 হোক, তাছাড়া জয়ের কোনো একেবারে মানে ওই সেই দুয়ার ব্যাপার আবারও চলে আসবে। দুয়ায় যদি একটা ওয়াইড হয় ভাই, দেশবাসীর দুয়ায়, এছাড়া তো আর কোনো এক্সপেকটেশন। তা তো অবশ্যই, কিন্তু যাই হোক, এখন আমাদের অপেক্ষা করতে হবে শেষ বলের জন্য। ম্যাচটা বাংলাদেশের নিয়ন্ত্রণে ছিল সম্পূর্ণভাবে, যে বোলারদের ক্রেডিট, আবারও তারা বোলিং করে দেখিয়েছে বড় বড় দলকে, শ্রীলঙ্কাকে অল্প রানে আটকাতে, আজকে সাউথ আফ্রিকার মতো শক্তিশালী ব্যাটিং দলকে এভাবে আটকাতে পেরেও দুর্ভাগ্যবশত আমাদের ব্যাটারদের বিফল যে প্রয়াস, সেটার কারণে আজকে আমরা এই পর্যন্ত তাই দেখছি। প্রথমে যখন টসে জিতে সাউথ আফ্রিকা ব্যাট নিল, তখন কিন্তু বেশ খুশি ছিলাম, কারণ এই মাঠে এখন পর্যন্ত সকলেই টসে জিতে বল নিচ্ছিলেন। আবারও একটা সম্ভাবনা ছিল, ফুল টস বলেও 6 মারতে পারছে না পরপর 2টি বলে, এবং খেলা শেষ এবং এখানেই বাংলাদেশের পরাজয়। 4 রানে ভালো বোধ হয় বাংলাদেশ। গতকাল যেমন ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচটা যেমন হয়েছিল, পাকিস্তান নিয়ন্ত্রণে ছিল, একেবারে সহজে জয়লাভ করার কথা। বাংলাদেশের কন্ডিশন আমি বলবো শামীম ভাই, পাকিস্তানের থেকে উই ওয়্যার ইন আ বেটার পজিশন, অ্যাবসলিউটলি বেটার পজিশনে ছিলাম। তারপরও আমরা এই ম্যাচ কিভাবে, মানে কোথায় আর কি করব, কিন্তু একটা ভালো ফ্লো ছিল। একটা এক্সপ্লেইন করা একটু ডিফিকাল্ট এটা অ্যাকচুয়ালি। সাউথ আফ্রিকা ওয়েন বাই 4 রানস, দ্যাট ইজ ইট। এখন আসলে আমাদের কথা বলার যে স্পৃহা বা ইচ্ছা, সেটা কমে গেছে। এই ধরনের একটা বড় মার্জিনে পরাজিত হতো যদি, তাহলেও ঠিক আছে, মেনে নেওয়া যায়। তাহলে যেটা হতো শামীম ভাই, খেলাটা একটু আগে শেষ হতো, নিজেদের মুডটা আর একটু গিয়ার আপ করে হয়তো বা কথা বলতে পারতাম। এই মোমেন্টে আসলে কথা বলা, আমি খুব দুঃখিত আপনার সামনে আমি এই কথা বলছি, বাট খেলা দেখলে হয় কি, খেলাটা তো ভাই আবেগের জায়গা, কথা বলার জায়গাটা না। কথা বলা, আমারও কথা তো বেরোচ্ছে না, কিভাবে গুছিয়ে বলবো, কিন্তু বলতে হবে। দুর্ভাগ্যবশত একটা অবস্থানে নিজেদের নিয়ে যাওয়ার পরেও শ্রীলঙ্কার সঙ্গেও কিন্তু আমরা প্রায় একই ধরনের অবস্থা দেখেছিলাম, যে এত অল্প রানে শ্রীলঙ্কাকে আটকানোর পরও আমরা কোনো মতে পার পেয়েছি। আজকে যেটা এক্সপেকটেশন ছিল, ইভেন 5 ওভার থাকতে যতগুলো উইকেট হাতে, তহিদ হৃদয় ব্যাট করছে, মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাট করছে, দুজনে স্বাচ্ছন্দ্যে ব্যাট করছে, সেই জায়গা থেকে এই পর্যায়ে পৌঁছবে 4 রানে হারা খুবই দুঃখজনক। তামান্নাকে জিজ্ঞেস করি, দর্শকের জায়গা থেকে। তামান্না, আপনি বলুন, কি এক্সপেকটেশন ছিল? আজকে খেলাটা দেখা হয়েছে? হ্যাঁ, খেলা তো আমরা দেখছিলামই সবাই একসাথে বসে, কিন্তু যেটা হয় না যে প্রত্যেকটা খেলার আগে এবং খেলা চলাকালীন সময় কিন্তু একটা টান উত্তেজনা কাজ করে, এবং সে একটা এক্সাইটমেন্ট নিয়ে কিন্তু আমরা ছিলাম এতক্ষণ। কিন্তু এই মুহূর্তে যে ব্যাপারটা দেখলাম, যে অল্প কিছু মানে এই রানটা নিয়ে যখন হেরে গেল, তো এই ব্যাপারটা তো আসলে আমাদের সবার জন্যই খুবই মানে কি বলবো, দুর্ভাগ্যজনক একটা ব্যাপার। তো হয় না যে যখন একটা আমাদের দেশ যখন খেলে, বাংলাদেশ যখন একটা জায়গায় রিপ্রেজেন্ট করছে সারা বিশ্বের সামনে, তখন কিন্তু আমরা সবাই কিন্তু খুব আশা নিয়ে বসে থাকি যে আমরা কখন মানে উল্লাসে মেতে উঠবো। আর যেটা হয় যে যখন বাংলাদেশে খেলা হয়, আপু আপনি দেখবেন যে প্রত্যেকটা ঘরে ঘরে এবং সবাই কিন্তু গ্রুপ সহ বসে যায় খেলা দেখার জন্য, এই যে একটা এক্সাইটমেন্ট, এবং এখন মনে সবারই মন খারাপ। এক্সাইটমেন্টের জায়গা থেকে আসে। শামীম ভাই, একদম শুরুটা যদি আমরা আজকে ধরি, আজকে কিন্তু আমরা যেটা বারবার বলছিলাম যে বাংলাদেশের বডি ল্যাঙ্গুয়েজে কনফিডেন্স সেটা কিন্তু আজকে ছিল। তাসকিনের দুর্দান্ত বোলিং ছিল প্রত্যেকটা বল, এবং খুব দারুণ। আমি যদিও সবগুলো উইকেট দেখাচ্ছি, একটু এদিক ওইদিক নড়তে উইকেট চলে গেছে, আমি
ফোনে দেখছিলাম খেলাটা। সো শুরুটা একটু প্রশংসা দিয়ে শুরু করি শামীম ভাই, এখনো আমাদের কতটুকু আশা আছে আগে একটু বলবেন কি? একটাতে উইন আরেকটাতে লুজ, আর কি কোনো আশা আমরা রাখতে পারি? অবশ্যই আশা আছে। আজকে জয়লাভ করলে আজকে মোটামুটি আমরা নিশ্চিত ধরে করতে নিতাম, হ্যাঁ পারতাম। নিশ্চিত হতে পারতাম যে আমরা সুপার এইটে যাচ্ছি। কিন্তু এখন একটু কাজ আছে। নেদারল্যান্ডস, নেপাল দুর্বল, অপেক্ষাকৃত দুর্বল দল, কিন্তু দুর্বল দলগুলো কিন্তু এই ভালো বিশ্বকাপে খেলছে, ভালো ভালো খেলছে খেলছে, ভালো এবং খেলছে। সারপ্রাইজ যে দেবে না, ইউএস তো কন্টিনিউয়াসলি সারপ্রাইজিং এভরিবডি। তো আমরা স্কোর কার্ডটা আমার মনে হয় দেখতে পাচ্ছি 113, 6 উইকেট, এবং ওই মাঝখানে যে ধসটা নেমেছিল সাউথ আফ্রিকার, তুমি যেটা বলছিলে তানজিম সাকিবের অসাধারণ বোলিং, প্রথমে 4-6 দেখে তো ভয় পেয়ে গেছিলাম, একদম, তারপরে একদম। উইকেটের পতন, খুব দ্রুত Regular উইকেটের basis-এ, পতন, হ্যাঁ। এবং যতটুকু ম্যাক্রাম আর ক্লাসিন আমি ওনার নামটা ক্লাসেন ম্যাক্রামের উইকেট পড়ার পর কিন্তু আবারও একটু ম্যাক্রাম যতক্ষণ পিচে ছিল ততক্ষণ একটু ভয় ছিল, কিন্তু তারপর মিলার আর ক্লাসেনে কিন্তু খেলাটাকে পুরোটা তুলে ধরেছেন। হ্যাঁ, ওই জুটিটাই সবচেয়ে একটা ক্যাচ, কিন্তু মেলার একটা ক্যাচ আজকে লিটন কুমার দাস তো ব্যাটাতেও কিছু করতে মোটামুটি একটা সহজ ক্যাচ, 29 করেছে মিলার, কিন্তু বোধহয় 15 বা 20 রান তখন সে একটা কাট করতে যে একটা ক্যাচ, সহজ, মোটামুটি সহজ ক্যাচ, ওই ক্যাচটা নিতে পারলে এই 113 কেন 90 রানে পৌঁছতে খুব অসুবিধা হতে পারতো সাউথ আফ্রিকার। এবং তানজিমের দেখতে পাচ্ছি তিনটা উইকেট, বোলারদের অসাধারণ, রিশাদ পেয়েছে একটা উইকেট, রিশাদ একটা, তাসকিন আহমেদ দুটা, তানজিম সাকিব 3টা উইকেট পেয়েছে। বোলারদের তো মানে 100% ক্রেডিট দিতেই হয়, চাপের মুখে পড়েও কিন্তু তারা রেগুলার উইকেট নিতে সক্ষম হয়েছে, এবং বোলারদের বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু কোনো কনফিডেন্সের অভাব আজকে অন্তত চোখে পড়েনি। এবং ফিল্ডিং ইউনিট এক্সেপ্ট ফর দ্য ড্রপ ক্যাচ বিহাইন্ড লিটন কুমারের, মোটামুটি ফিল্ডাররা ক্যাচগুলি ধরেছে। ওই 3-4-18, 4 ওভারে 3-4-18 এক্সেপশনাল বোলিং ফিগার্স। আর এই ফরম্যাটে অহরহ যেখানে 7-8 রান দিয়ে দেয় বোলাররা, সেই জায়গায় এক্সেপ্ট রিশাদ যে একটা উইকেট নিয়েছে, 8 রান দিয়েছে ইকোনমি, অন্যরা কিন্তু ইকোনমির দিক থেকে যারা উইকেট পায়নি তারাও কিন্তু আটকে রাখতে সক্ষম হয়েছে। সেটাই দেখা, 113 রানে তো বোঝা যায় যে বোলারদের প্রাধান্য ছিল, কিন্তু ব্যাটারদের যে দায়িত্বটা আবারও তারা ফেল করেছে। ফেলিয়ার কন্টিনিউস। আমাদের টপ অর্ডার আজকে যেহেতু টপ অর্ডার একটু মনে হয় চেঞ্জ ছিল, সৌম্য সরকারকে বাদ দিয়ে বাদ দিয়েছে, জাকের আলীকে হ্যাঁ। অন্তর্ভুক্ত করার কারণে আজকে নাজমুল হাসান শান্ত ওপেন করেছিল। দ্য ম্যানার ইন উইচ দে গট আউট, তামিম যে জুনিয়র তামিম 2-4 মারলো, তারপরে জায়গা দাঁড়িয়ে ব্যাট হাঁকাচ্ছে, দিস ইজ নট এ উইকেট। একটু আগেই দেখলো সাউথ আফ্রিকার মতো একটা শক্তিশালী দল 113 রান করতে তাদের ঘাম ঝরে গেছে। সো ইট ওয়াজ ব্যাটিং ওয়াজ ভেরি ভেরি ডিফিকাল্ট। সেই জায়গায় তুমি জায়গা দাঁড়িয়ে আরেকটা 4 মারবে, দ্যাট ইজ আনকল্ড ফর। লিটন কুমার দাস ইনসাইড আউট শট খেলতে, যে সবচেয়ে কমপ্লিকেটেড কঠিন যেটা শট, কেশব মহারাজ মাত্র এসছে বোলিং করতে, প্রথম বলের গুণগত মান না দেখে সে উঠিয়ে মারার চেষ্টা করলো, ক্যাচ আউট হয়ে গেল। শান্ত সিমিলার ম্যানার, মানে বড় শট খেলতে যে শর্ট পিচ বলে ক্রুশিয়াল উইকেটগুলো পতন ঘটেছে। সেই কারণে এই যে পরবর্তীতে মাহমুদুল্লাহ রিয়াদ এবং তাওহিদ হৃদয়ের যে ইনিংসটা রিকভারের ইনিংস, এটা আরো কষ্ট করে দিয়েছে এবং তাদের উপর চাপ এনে তাদেরকে মাঝে মাঝে বাধ্য করেছে রিস্ক নেওয়ার জন্য। ওই টপ অর্ডারটা ফাংশন করলে কিন্তু পরের দিকে অনেক সহজ হয়ে যায়। এর মধ্যে ব্যাটসম্যানদের মধ্যে তাওহিদ হৃদয়ের প্রশংসা, তাওহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ দুজন প্রশংসার দাবিদার তো বটেই। অবশ্যই পরপর দুদিনই খেলাটাকে যে ধরে রাখা, যে কনফিডেন্সের জায়গাটা রাখা বা আমাদের আশা টিকিয়ে রাখা, দর্শকদের আশা টিকিয়ে রাখার জায়গাটা কিন্তু ওনারা দুজনই করেছেন ব্যাটিং লাইন আপে নেমে। অ্যাবসলিউটলি। তাওহিদ হৃদয় তো আজকে ইট ওয়াজ এ মিক্স। গত দিন ছিল পরপর 3টা 6 মেরে পরে একটা বলে আউট হয়ে গেল, তার আগে একটা 6, মানে 4টা 6। আজকে যদিও 6 মেরেছেন, কিন্তু intersperse that with dot balls, singles, rotation of the strike, যা basics of cricket ব্যাটারদের যেটা, সেটা সে করতে সক্ষম হয়েছে। এক্স্যাক্টলি। আরেকটু যদি বলি যে মাঠ নিয়ে, যে বারবার নাসাও কাউন্টির এই উইকেটটা স্লো, আমরা হয়তো খেলিনি, কিন্তু গতকালকে কথা আসছিল যে মিরপুরের উইকেটের সাথে নাসাও কাউন্টির উইকেটটাকে তুলনা করা হচ্ছিল যে স্লো উইকেট। আমরা না খেলে আমরা তো জানি, ইতিমধ্যে এত আলোচনা হয়েছে যে বলটা একদম বজার লাইনে পড়েও যেটা ড্রপ খেয়ে 4 পর্যন্ত হচ্ছে না, যেটা 6 হওয়ার কথা। তো এটা তো আমাদের জানা, সেক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজিতে কি কোনো ভিন্নতা দরকার ছিল যে জায়গাগুলোতে আমরা আসলে ভুল করে ফেলেছি? ভুল করেছি তো, এটা কিন্তু তার এর আগেও ইন্ডিয়ার সঙ্গে প্র্যাকটিস ম্যাচ
এই মাঠে খেলেছে। দে নো দ্য নেচার অফ দ্য উইকেট। বাংলাদেশ, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, বাংলাদেশ স্লো অ্যান্ড লো ট্র্যাকে খেলে অভ্যস্ত। অভ্যস্ত। হ্যাঁ, আজকাল মিরপুর বা চট্টগ্রামে বাউন্সিয়া, সিলেটে বাউন্সিয়া ট্র্যাকস হচ্ছে, মোর স্পোর্টিং ট্র্যাকস হচ্ছে, বাট জেনারেলি তাদের যেভাবে মানে ডোমেস্টিক ক্রিকেট থেকে উঠে আসছে, এই ধরনের উইকেটে খেলে অভ্যস্ত হওয়া মানে খুব কঠিন ব্যাপার না বাংলাদেশি খেলোয়াড়দের জন্য। কিন্তু কেন যেন আমি আগেও একটা বলেছি, তাদের মাইন্ডসেট যে 20 ওভার মানে মাত্র 120টা বল, আমাদের সব বলই মোটামুটি হাঁকাতে হবে, এবং কোন বলটা মারতে হবে, কোন বলটা সময় করে খেলতে হবে, এই যে শর্ট সিলেকশনের ব্যাপারটা বললাম না, ওই যে 4টা উইকেট পড়েছে শুধুমাত্র ব্যাটারদের শর্ট সিলেকশনের জন্য। জাস্ট শর্ট পিচ বল দেখলেই মারবো, কিন্তু বলের গতিটা আসতে হবে। মন্থর গতিতে যখন আসে তখন টাইমিং হচ্ছে না। যে মারটা হয়তো নর্মাল টাইমে 6 হতো, সেটা 30-40 গজ দূরে যে হাতে ক্যাচ যাচ্ছে। catch So, এইসব সিলেকশন অফ দ্য শটস ওয়াজ নট মাহমুদুল্লাহর এটা শামীম ভাই আমার খুব মনে হচ্ছে এটা ব্যাড লাক, ইটস জাস্ট আ ব্যাড লাক। ইটস জাস্ট আর একটা ফুট, 1 ফুট না উপর ওই দিয়ে গেলে লাস্ট catch। সিক্সটা যদি একদম এবং একজন আরেকটু খাটো খেলোয়াড় হলো কিন্তু এই ক্যাচটা হয়তো ধরতে পারবে ও, না। এত bend কম করতে রানের হয়েছে ব্যবধানে কিন্তু। তো আমরা হেরে গেলাম। আমার মনে হচ্ছে যে আজকে লাকটা আসলে আমাদের ফেভারিট ছিল না। লাক ফেভারিট But you ছিল না, make এটা your own এটা luck. You make your own luck. মাঝে মাঝে, খেলার মাঝ বরাবর কিন্তু বারবার ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচটাকে মনে করিয়ে দিচ্ছিল যে ইন্ডিয়ার এত লো স্কোরিং ম্যাচ হওয়ার সত্ত্বেও 19 ওভারে যেখানে অল উইকেট হয়ে গেছে, সেখানে তারপরে যখন শেষ দিকে আসলো শামীম ভাই, তখন কিন্তু আমরা পাকিস্তানের থেকে ফার 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 বেটার পজিশনে ছিলাম। We were in control. We were in total Control-এর control. ব্যাপার থেকে, বাট সবকিছু অপোজিশনকেও কিন্তু একটু ক্রেডিট দেওয়া উচিত। যে এত চাপের মুখে যেমনটা ইন্ডিয়ান বোলাররা কালকে করেছিল পাকিস্তানের বিরুদ্ধে, আজকেও কিন্তু সাউথ আফ্রিকান বোলারদের কৃতিত্ব দেওয়া উচিত। Of যে course, দুজন of সেট course. ব্যাটসম্যান যখন স্বাচ্ছন্দ্যে খেলছিল, তখন তাওহিদ হৃদয়ের উইকেট, পরবর্তীতে মাহমুদুল্লাহকে বেঁধে রাখা, জাকির আলী অনেকে এসে চেষ্টা করেছে। অনেকের ইচ্ছা যেটা ছিল যে 6 মারা, সেও কিন্তু প্রায় বাউন্ডারি লাইনে ক্যাচে ধরা পড়েছে। লং হিটস প্রয়োজন পড়েছে লাস্ট ওভারে 3-4 বলে, কারণ তারা কাজটা আগে করতে পারে না, আমরা যেটা যে- শেষ ওভারে যাওয়া উচিত ছিল না। বারবার আমরা যে আফসোসটা করছি আর কটা রানের একটা 4 কিন্তু আমাদের ইতিমধ্যে গায়েব হয়ে গেছে শামীম ভাই। হ্যাঁ, এটা খুবই ক্রুশিয়াল জিনিস। এটা ক্রিকেটের নিয়মে ওই লাকের ব্যাপার কথা বলছিল, যে সেটা আমাদের বিপক্ষে গেছে। ক্রিকেটের নিয়মে যখন আম্পায়ার একটা ডিসিশন দিয়ে দেয়, তার পরবর্তীতে যদি কিছু ঘটে তাহলে ইটস কনসিডার্ড টু বি আ ডেড বল। এই ক্ষেত্রে ডাউন দ্য লেগ সাইড একটা অ্যাপিল হয়েছে এলবিডব্লিউ, দারুণ একটা 4 যেটা এলবিডব্লিউ অ্যাপিলের জন্য লেগ বাই হয়ে 4 হয়ে গেছে, কেউ ধরতে পারেনি, এবং আম্পায়ার আউট দিয়েছিল। পরে যখন রিভিউ নেওয়া হলো, বোঝাই যাচ্ছিল ডাউন দ্য লেগ সাইড। এই আম্পায়ার মানে আঙুল উঠানোর জন্য এত ব্যস্ত হয়ে গেল, ফাট করে আঙুল উঠিয়ে দেওয়ার কারণে আউট তো হলোই না, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যেই 4টা রান পেতাম, যেই 4টা রানে ব্যবধানে আমরা হেরেছি, ইট মাইট হ্যাভ বিন অ্যানাদার সুপার ওভার। ওই 4টা রান যদি লেগ বাই আমরা পেতাম, কিন্তু ল বলছে আম্পায়ার রেইজেস দ্য ফিঙ্গার, ইটস এ ডেড বল। এই আমরা 4 রান থেকে আমরা একটা স্কোর কার্ডটা দেখে নি, লাস্ট যে স্কোর কার্ডটা 113 6 উইকেটে। বোলারদের পারফরম্যান্স রিশাদ একটু খরচে, সে যদি তাসকিন তানজিমের তুলনায় ধরি, কিন্তু তবুও কিন্তু কাউকেই ফেলে দেওয়া যায় না। না, রিশাদ আরেকটা উইকেটের বেশ কাছাকাছি গিয়েছিল, যেটা আমি বলছিলাম, রিশাদের বলে ওই ক্যাচটা বোধহয় ড্রপ করেছিল লিটন কুমার দাস। তো আরও অন্যরকম ফিগার হতে পারতো রিশাদের, বাট হি ইজ এ ভেরি ভেরি গুড প্রসপেক্ট। বাংলাদেশের জন্য একজন লেগ স্পিন বোলার খুবই প্রয়োজন, কারণ এই একটা এলাকায় আমাদের একটু ঘাটতি ছিল বহু বছর ধরে। শামীম ভাই, আমরা তো অনেক কথাই বলছি এখানে, আমাদের দর্শকের জায়গা থেকে বলছি। টিএসসিতে আমাদের সহকর্মী রয়েছেন সাফওয়ান, উনি টিএসসিতে থেকে বাংলাদেশের হেরে যাওয়ার পরে দর্শকদের প্রতিক্রিয়া আমাদেরকে জানাবেন। সাফওয়ান, শুনতে পাচ্ছেন? সাফওয়ান, কেমন অবস্থা দেখছেন টিএসসিতে? আমরা আওয়াজটা শুনতে পাচ্ছি না সাফওয়ানের দিক থেকে। আমরা আবারও চেষ্টা করব সাফওয়ানের সাথে যুক্ত হবার, ততক্ষণে উনি নিশ্চয়ই ওখানে পরিস্থিতিটা কিছুটা জানতে পারবেন। আমরা শুনতে পাচ্ছি না সাফওয়ানকে। টেকনিক্যাল কানেকশন, টেকনিক্যাল কোনো একটা কারণ কানেকশন, তাদেরও তো মন খারাপ।
এই জন্য কাজ হচ্ছে আসলে না। আজকে এরকমই হওয়ার কথা। শামীম ভাই, আরেকজন খেলোয়াড়ের নাম না আসলে না, আমাদের বিশ্বের অলরাউন্ডার সাকিব আল হাসান, তাকে কনসিস্টেন্টলি আমরা কেন এভাবে পাচ্ছি, তার ফর্ম কোথায় গেল? ফর্ম গেল বিভিন্ন অনুষ্ঠানে, ফর্ম গেল মানুষকে দাওয়াত খাওয়ানো, ফর্ম গেল আই ডোন্ট নো, সে খেলার চেয়ে বেশি সময় কাটাচ্ছে মনে হয় খেলার বাইরে, প্র্যাকটিসে হার্ডলি তাকে দেখা যাচ্ছে। হয়তো সাকিব ভক্তরা আমার এই কথা পছন্দ করবে না, কিন্তু ইটস আ ফ্যাক্ট। শামীম ভাই, আমি নিজে সাকিব ফ্যান, কিন্তু আমি তো খেলার জন্য তার ভক্ত। তা যদি তার মাঠের পারফরমেন্স না দেখি, মাঠে পারফরমেন্স হচ্ছে না, রেগুলার বেসিসে হচ্ছে না, বল হাতে পারফর্ম করছে না, ব্যাট হাতে পারফর্ম করছে না। সাকিবের কাছ থেকে যে বডি ল্যাঙ্গুয়েজ আমরা বডি সাধারণত ল্যাঙ্গুয়েজ, দেখি, তার কোন মানে হ্যাঁ। কেন যেন মনে হচ্ছে যে মন নেই, মানে এটা বলাটা খুবই ডিফিকাল্ট টেলিভিশনে দেখে, কিন্তু তবুও যেন মনে হচ্ছে ঠিক না, টেলিভিশনের মনোযোগ মুভমেন্ট নেই। দেখে এক একজনের দেখে, মনোযোগ পাচ্ছি না। এবং সব সব দিক থেকে তো চিন্তা করতে হবে। খেলার বাইরে প্রস্তুতি পর্বে কি হচ্ছে, কোথায় এরা যাচ্ছে, কি করছে না করছে, মিডিয়া তো সার্বক্ষণিকভাবে বিশেষ করে সাকিবের উপর চোখ রাখে। এই ব্যাপারে জাস্ট ওয়ান্ট টু আস্ক যে কোনো জায়গায় কাজ করতে গেলে যতক্ষণ কাজ করি ততক্ষণ তো সেই জায়গার দিকে মনোযোগ মনোনিবেশটা রাখতে হবে। করতে হয় সেই জায়গাতে। একদমই আমাদের বুঝাই যাচ্ছে আজকে আসলে আমি তো বেশ শাউট করেই কথা বলছি আবেগের জায়গা থেকে। শামীম ভাই, আপনি তাও অনেক কন্ট্রোলে আছেন, কিন্তু আমাদের মাঝে একজন আছে যে পরিস্থিতিটাকে একটু সুরেলা করতে পারে, তামান্না প্রমি। ব্রেক নিব, তার আগে তামান্না প্রমির কাছে একটা গান শুনতে চাই, যে গানে কিছুটা সান্ত্বনা পাবো, মন ভালো হওয়া সম্ভব নয় আজকে আসলে কোনোভাবেই। আচ্ছা, এই যে একটা এনভায়রনমেন্ট, আমরা সবাই খুব আপসেট, এখন এই গানটি আমার খুব গাইতে ইচ্ছে করছে, আমি জানি না কেন গাইছি। বাঁশি শুনে আরে কাজে নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আরে কাজে নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। সে যে দিন দুপুরে, সে যে দিন দুপুরে চুরি করে, রাত্রির তো কথা নাই, ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আরে কাজে নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। অসংখ্য ধন্যবাদ, চমৎকার। আসলে খেলা দেখে আর কাজ নাই, এই খেলা যে আসলে কি খেলা। বিরতি থেকে এসে আবারও কথা বলবো T20 বিশ্বকাপ নিয়ে। দেশ টিভির বিশেষ আয়োজন 4 ছক্কার বিশ্বকাপ, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলসে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি এখনই। T20 বিশ্বকাপ নিয়ে দেশ টিভির বিশেষ আয়োজন 4 ছক্কার বিশ্বকাপ, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলসে স্বাগত জানাচ্ছি আমি সারা ফায়রুজাইমা। আলোচনা চলছিল খেলা নিয়ে শামীম আশরাফ চৌধুরী আন্তর্জাতিক ধারাভাষ্যকার এবং সেই সাথে সঙ্গীত শিল্পী তামান্না প্রমির সাথে। তামান্নার গানও আমরা বিরতির আগে শুনে ফেলেছি, আবারও একটু খেলায় ফিরতে চাই। আসলে খেলা থেকে বের হতে পারছি না শামীম ভাই, ফিরবো কি, এই হার থেকে বেরোতে পারছি না। না না, খেলার অনুষ্ঠান তো বটে, এই হার থেকে বেরোনোটা ডিফিকাল্ট না, হয়ে গেল। ইটস ট্র্যাজিক। আমি সত্যি আজকে যখন ওদেরকে এত অল্প রানে আউট করে দিয়েছিল, দ্য ব্যাক অফ মাই মাইন্ড পাকিস্তান ইন্ডিয়া গেম কি রিপিট হবে, সঙ্গে সঙ্গে ভাবলাম যে ওই চিন্তা করবোই না, না আজকে বাংলাদেশ ভালো খেলবে। কিন্তু ওই যে বারবারই বলতে হচ্ছে যে আমাদের নিয়ন্ত্রণে কিছুটা এনে আমরা মনে হয় উপরে দিচ্ছি মানে আমার আমাদের মনে হয় উইকেটগুলো। আপনি না, আমি বাহিরে আজকে খেলা দেখেছি, আমার আশেপাশে যারা ছিল প্রত্যেকে এক কথা বলছে, এবং তারপরে মনে হচ্ছে কি যে পাকিস্তান ইন্ডিয়াতে দুটোই, পাকিস্তানের ভরসা করা যায় না, বাট ইন্ডিয়া ইজ আ ভেরি স্ট্রং টিম। সেখানে সাউথ আফ্রিকা কিন্তু মোটেই তাদের স্ট্র্যাটেজিক্যালি বা কোনোভাবেই তারা ওই মানসিকভাবে তারা কিন্তু ঠিক জায়গায় নেই, এন্ড দে আর দ্য চোকার্স। তারা এই নামেই পরিচিত, যেখানে তারা এত খারাপ খেলছে সেখানে আজকে তো আমরা চোখ করলাম আমরা চোখ করে ফেললাম চোকারদের কাছে একেবারেই। কিন্তু একটু আগে যেটা বলছিলাম, ক্রেডিট হ্যাজ টু বি গিভেন টু দ্য সাউথ আফ্রিকানস। of তারা course, undoubtedly. আমাদের বোলারদের যেমন ক্রেডিট দিয়েছি, তাদের বোলারদের ক্রেডিট দিতে হবে যে তারা বাধ্য করেছে বাংলাদেশকে অনেকগুলো ডট বল খেলে প্রেশার ক্রিয়েট করে, তারপর একটা বড় রিস্কি শট খেলে আউট করার প্রবণতা যেটা দেখেছি কয়েকবার। কিন্তু সেই জায়গায় আমি মনে করি যে যেই উইকেটগুলো গেছে প্রথম দিকে অন্তত, দে কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড। 3-4 উইকেট একেবারে। আমরা যদি আমাদের নিজেদের বাঙালি আবেগটা ছেড়ে যদি দুটো দলের হিসাবে খেলা দেখি, লড়াইটা কিন্তু একদম হাড্ডাহাড্ডি হয়েছে, লড়াই হাড্ডাহাড্ডি একদম। কারণ বাংলাদেশি বোলারদেরকে আমরা কোনোভাবে পিছাতে পারছি না, আবার ঠিক তার জবাবে সাউথ আফ্রিকাও। শামীম ভাই, শুরুতে এই প্রশ্নটা করতে চেয়েছিলাম যে
এই নাসাউ কাউন্টির গ্রাউন্ডে কিন্তু আমরা বারবারই দেখছি যে টসে জিতলে আগে ফিল্ডিং চুজ করে, সেখানে সাউথ আফ্রিকার এই ডিসিশনটা কিন্তু আজকে একটু ডিফারেন্ট হচ্ছে, টসে জিতে তারা ব্যাটিং চুজ করেছে। কি হতে পারে এটার কারণ? এইটার কারণ এইডেন মার্করাম বলছিল, যেটা আমি মানি না, যেটা প্রুভ হয়েছে, ইভেন্চুয়ালি হি গট ইট প্রুভ, যে চেজিং উইল বি ডিফিকাল্ট, এই কথাটা সে বলেছিল। কিন্তু যা রেকর্ড, যে খুব বেশি খেলা তো হয়নি, যতগুলো খেলা হয়েছে, সিন যে চেজিং ওয়াজ ইজিয়ার, যদি একটা কেউ টার্গেট জানে লো স্কোরিং। কিন্তু পাকিস্তানের বেলাও দেখা গেল চেজিং ওয়াজ ডিফিকাল্ট, পাকিস্তানের বেলায় বাংলাদেশের বেলাও দেখা গেল চেজিং ওয়াজ যদি ডিফিকাল্ট। একেবারে সাধারণ দর্শকের জায়গা থেকে বলি, মনে হয় যে ওই যে থাকে না যে এই পরীক্ষার তো সব প্রশ্ন কমন, তাহলে লিখি আরাম করে 5 মিনিট আগে যে মনে হচ্ছে দুটো বড় প্রশ্নের উত্তর করা হয়নি। পাকিস্তানের খেলাটা কিন্তু একদমই তাই ছিল, কিন্তু বাংলাদেশে কিন্তু আমরা হাতে রেখেছিলাম, রাখতে পেরেছিলাম গিয়ে। হ্যাঁ, রাখতে পেরেছিলাম অবশ্যই। এই জায়গা থেকে না জেতাটা কিন্তু, যদি আমি বলি সাইকোলজিক্যাল দিক থেকে, প্রেশার নেওয়ার ব্যাপারটাতে আমাদের ঘাটতি তো লক্ষণীয়, যে একটু অল্প চাপ থেকে বেরোনো ইজিয়ার, বাট ওয়েন ইউ অ্যালাউ ইয়োরসেলফ টু গেট মোর প্রেশার অন ইউ, যেটা হয়েছে শেষের দিকে, যে অল্প রানও করতে সক্ষম হয় না, তখন ক্রিকেট এমন একটা মাইন্ড গেম, যে প্রতিপক্ষ যখন দেখে যে এরা একটু নাজুক, একটু চাপের মুখে, ঠিক ব্যাটে বল আসছে না, ঠিক জায়গায় খেলতে পারছে না, তখন বোলারদের কিন্তু দে গেট দ্য টেলস আপ। বলে না যে পেয়ে বসা। হ্যাঁ, পেয়ে বসা, এবং পেয়ে বসে সেটা অ্যাডভান্টেজ নেওয়াটা কিন্তু একটা ভালো দলের লক্ষণ। সাউথ আফ্রিকার কাছে তো আমরা কোনোদিন টি-20-তে জয়লাভ করিনি, এই প্রথমবার একটা সম্ভাবনা ছিল। তো সাউথ আফ্রিকা যতই আমরা বলি যে চোকার্স, বাট ওরা কিন্তু ইনিশিয়াল স্টেজে যে কোনো টুর্নামেন্ট ভালো খেলে সুপার 8 বা কোয়ার্টার ফাইনালে যে বড় জায়গায় দিয়ে চোক করে। এবার কিন্তু সাউথ আফ্রিকা ধুকতেই উঠেছে, এখন ধুকতে পর্যন্ত যে নেদারল্যান্ডের সঙ্গেও যে খুব ভালো খেলেছে তা না, একেবারেই নয়। এবং আজকে তারা দে ডিজার্ভ যে বাংলাদেশের কাছ থেকে যে হেল্প পেয়েছে ইন দ্য উইন। আই থিঙ্ক মনে হয় সাউথ আফ্রিকাদের নিজেদের কার্যকলাপের চেয়ে বাংলাদেশের দুর্বলতার কারণে কিন্তু তারা জয়লাভ করেছে। একেবারে। নেক্সট বাংলাদেশের খেলা পড়েছে 13 তারিখে নেদারল্যান্ডসের সাথে। শরীফুলকে কি 13 তারিখের ম্যাচে আমরা পাওয়ার সম্ভাবনা আছে, বা ইনজুরি থেকে ফিরে আসলে শরীফুলের কাছ থেকে পারফরমেন্সই বা কতটুকু পাওয়া যেতে পারে? ভেরি ডিফিকাল্ট। 6টা স্টিচ এই দুই আঙ্গুলের মাঝখানে, পেস বোলার এবং বোলিং হ্যান্ডে স্টিচ পরা মানে কি, যে কোনো একটা দুইটা স্টিচ পড়লেই তো আমরা এখানে ব্যথা করে, এখানে এই করে, ঠিক মতো আঙুল এই করতে পারছে না। ফর আ ফাস্ট বোলার রিকুপারেশন তো আমার মনে হয় যে সেটা হবে না। কিন্তু শরীফুল কিন্তু আমরা মিস করছি না, ইন দ্য সেন্স যে অন্য 3 বোলার যারা পেস বোলার তারা কিন্তু ভালো বোলিং একদম, করছে। এক তো শরীফুলকে মিস করছি না, আমাদের তাসকিনকে নিয়ে যে দ্বিধাটা ছিল, তাসকিন ওয়ান্ডারফুলি কামব্যাক করেছেন। অ্যাবসলিউটলি। একমাত্র মনে হয় এখন ক্ষোভের বা আফসোসের জায়গাটা শুধুমাত্র সাকিব আল হাসানকে নিয়ে আমাদের রয়ে গেছে, আর সৌম্য কিংবা লিটন দাসকে নিয়ে আমি জানি না, আপনি যদি কিছু বলতে চান শামীম ভাই। আমি সৌম্য সরকার তো আমার মনে হয় দলে আবার জায়গা হওয়াটা খুব ডিফিকাল্ট তার জন্য। যেভাবে আউট হচ্ছে, যেভাবে এতবার তাকে সুযোগ দেওয়া হয়েছে, সেই জায়গা থেকে সে নিজের জায়গা অবস্থানটা পাকাপোক্ত করতে এবং পারেনি। আপনার সাথেই কিন্তু আমার কথা হচ্ছিল সৌম্যর, কিন্তু খেলার আগে সৌম্য অনেক বড় কথা বলেছিলেন, কনফিডেন্সের জায়গাটা যে লক্ষ্য রাখতে হবে ফাইনালে, সেখানে অদ্ভুত। আর এই কথাবার্তাগুলো আমার কাছে খুব বিরক্তিকর লাগে সত্যি কথা বলতে, যে একটা আমি তো জানি যে আমার বা আমার দলের কি সক্ষমতা আছে, সেটার বাইরে আহামনি বড় সড়ো কথা বলে আমাদের যারা সাপোর্টার তাদেরকে এমন একটা মানে মানসিকভাবে প্রস্তুতি করে, হ্যাঁ হয়তো এরা এর পরের বার ওটা ঠিকই খেলবে, কিন্তু দে আর নট বিং এবল টু ডেলিভার। সৌম্য সরকারের জায়গায় জাকের আলী এসছে, তার বাধ্য হয়েছে, সে অল্প সময় ছিল, হি ওয়াজ ফোর্সড টু প্লে বিগ শটস। তো আমার মনে হয় পরবর্তী ম্যাচেও তাকে খেলানো হবে। সৌম্যকে যথেষ্ট 6 মারতে যে হ্যাঁ উইকেটটি হারালেন, এবং আসলে 6 প্রয়োজন ছিল ওই ওই সময়। মনে হয় আবারও বলি, 6 মারতে যে ক্যাচ আউট হওয়া যেটা নাসাউ কাউন্টিতে হয়েছে, সেটা যে ওয়েস্ট ইন্ডিজে যে যখন খেলবে ওখানে দ্য বল উইল কাম অন লিটল বেটার, তো ওইটা হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এই উইকেটের আমরা আর কতবার বলবো যে এই উইকেটের নেচারটা বাংলাদেশি ব্যাটাররা কেন ইন্ডিয়ান, পাকিস্তানি, সাউথ আফ্রিকান কোনো ব্যাটিং ইউনিটই কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করেনি, এবং সেই জায়গায় ইউ ডিডন্ট নিড টু হিট ফোর্স। এই রোটেশন অফ স্ট্রাইক যেটা গুরুত্বপূর্ণ এই উইকেটে তারা করতে সক্ষম হয়নি, ডট বেশি হয়ে গেছে, তখন বাধ্য হয়েছে বড় শট খেলতে, তখনই ধরা খেয়েছে।
তাও না আপনার কাছে একটু আসি, পছন্দের খেলোয়াড়কে এই টিম থেকে যদি বলতে বলি, পছন্দের দু তিনজন খেলোয়াড়ের নাম বলবেন? কারণ আমাদের তো এখন, আমার আর শামীম ভাইকে তো এখন বলতে কষ্ট করতে হচ্ছে যে আসলে কাকে বলবো, যেসব পছন্দের খেলোয়াড় একমাত্র দুজন প্লেয়ারের প্রতি রেসপেক্ট, যেটা বলছিলাম মাহমুদুল্লাহ এবং তাওহিদ হৃদয়ের প্রতি। আপনার পছন্দের কারা আছে? তার আগে আপু বলতে চাই, যখনই বাংলাদেশে খেলা হয় তখন পুরো বিশ্ব এবং আমাদের পুরো বাংলাদেশ আমরা কিন্তু তাকিয়ে থাকি সাকিব আল হাসানের দিকেই, এবং সাকিব আল হাসানের যখন পারফরমেন্সটা খুব খারাপ হয় তখন কিন্তু আমরা সবাই ভেঙে পড়ি। তো ওই যে আমার তো পার্সোনালি ভীষণ পছন্দের একজন প্লেয়ার সাকিব আল হাসান, আমি খুব আজকে আশাবাদী ছিলাম যে উনি ভালো খেলবেন। তো সেদিক থেকে তো আবার সে আশাগ্রস্ত হয়ে গেলাম যে তেমন তো ভালো খেলেনি। তাসকিনের খেলাও পার্সোনালি ভীষণ পছন্দ। যদি বলা হয় যে না, এই দু তিনজন প্লেয়ারের মধ্যে এই দুজনের খেলা আমার ভীষণ ভালো লাগে। মিস করেন কাউকে বাংলাদেশ টিমের? প্রিভিয়াসে আগে যারা খেলেছেন তাদের সবাইকে তো মানে পছন্দ করে তাদের খেলাও দেখেছি, প্রত্যেকেই ভালো খেলতেন। যাক, আমরা আজকে যে নামটা এক্সপেক্টেড ছিল আজকে পেলাম না, গতকাল পর্যন্ত এসেছে নামটা একজন ওপেনিং ব্যাটসম্যানেরই। আসলে ভাই শামীম ভাই, এই জিনিসটা আসলে কান্ট হেল্প, যতদিন পর্যন্ত না আমরা দেখবো যে বাংলাদেশের ওপেনিং লাইন আপ বা ওপেনার ততটা স্ট্রংলি দাঁড়াচ্ছেন উইকেটের সামনে, ততদিন পর্যন্ত মনে হয় আফসোসের জায়গাগুলো কিছুটা রয়ে যাবে, বা যারা ভালো ছিল তাদের নামটা রয়ে যাবে। যার নাম বলা হচ্ছে না, সবাই জানে, তার জুটি অনেক খোঁজা হয়েছিল। হ্যাঁ, এবং তার অনেকবার কম্বিনেশন চেঞ্জ করা হয়েছে। বিভিন্ন কারণে ও সরে যাওয়ার পর দুজন খোঁজা হচ্ছে এখন। আগে একজন খোঁজায় একটা মাথা ব্যথা ছিল, এখন দুজন ওপেনিং স্লটে যারা করে, তার জায়গায় জুনিয়র তামিম যে এসেছে, হ্যাঁ, that's true. সেও কিন্তু আজকে দ্য ম্যানার ইন উইচ শি গট আউট, আবারও বলতে হয়, জায়গায় দাঁড়িয়ে এই ধরনের উইকেটে, ঠিক আছে আমি দুটো চার মেরেছি, তার প্রতি বলে চার মারার তো প্রয়োজন না, জায়গায় দাঁড়িয়ে ফ্ল্যাশিং আউটসাইড দ্য অফ স্টাম্প, সহজ ক্যাচ পেছনে আননেসেসারি শটস করেই যাচ্ছে। আর দুঃখটা বারবারই বলতে হচ্ছে, দর্শকরাও হয়তো একটু বিরক্ত হবে শুনে যে আমি একটা ভাঙার রেকর্ডের মতো একই কথা বারবার বলছি, কারণ কিন্তু হচ্ছেও একই কাজ, একই কাজ repetition হচ্ছে, হচ্ছে। বিধা আমাদের বলতে বাধ্য হচ্ছে যে শট সিলেকশনের ঘাটতিটা, উইকেটের নেচারটা রিড করা, উইকেটকে ভালো বলকে সমীহ করে খেলার ব্যাপারটা, সব দিক থেকে ঘাটতি আছে। মানে প্রিভিয়াস মাইন্ডসেট থেকে আমরা বেরোতে পারছি না, যে সময় অনুযায়ী বল অনুযায়ী চেঞ্জ করে মারার যে জায়গাটা। শামীম ভাই, একটা কথা আসছে না, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল খেলোয়াড়ের নাম নিয়ে কথা আসছে, ইন্ডিভিজুয়াল প্লেয়ারের পারফরমেন্স নিয়ে কথা বলছি, বাংলাদেশের বর্তমান ক্যাপ্টেনকে নিয়ে কি বলতে চান? আজকে তো নিজেকে একটু প্রমোট করেছিল, বাট ওয়ান্স অ্যাগেন ডিড ইউ সি দ্য শর্ট পেস ডেলিভারি, বলের গতি ঠিক নাই। শর্ট পেস ডেলিভারি একটু হাই ডেলিভারি হলে, যখন বলের গতি থাকে বা ওই ধরনের ইউ ক্যান অ্যাসেস, তখন ওই বড় শট খেলার, শট খেলতে গেলে বল ব্যাটে আসলো না, সহজ ক্যাচ, জাস্ট কি বলবো। এবং লিডারশিপ যখন লড়বড়ে হয়, যখন ক্যাপ্টেন নিজে পারফর্ম না করে, তখন কিন্তু এটা সম্পূর্ণভাবে দলের উপর একটা প্রভাব ফেলে। ইটস এ টিম গেম। যত যেই বলুক যে ইন্ডিভিজুয়ালেরও অবদান আছে, ইন্ডিভিজুয়ালস, কিন্তু দুটো তিনটা ইন্ডিভিজুয়াল ভালো করলে কিন্তু সঙ্গে সঙ্গে অন্যরা উজ্জীবিত পুরো হয়ে যায়। টিমেরই কিন্তু একটা প্রশংসায় সবাই। সেটাই বলছিলাম যে বোলাররা যখন দেখে একটা ব্রিলিয়ান্ট একটা ক্যাচ নেওয়া হয়েছে তার বলে, সঙ্গে সঙ্গে তার জোশটা বেড়ে যায়, কনফিডেন্স লেভেলটা চলে আসে এবং ভালো করে। সিমিলার ফ্যাশন যদি ক্যাপ্টেনকে দেখে, ক্যাপ্টেন পারফর্ম করছে না, বারবার তাকে সুযোগ দেওয়া হচ্ছে, যেই বলে আউট হওয়ার না সেই বলে আউট হচ্ছে, তাহলে অন্যরা উজ্জীবিত কিভাবে হবে? তবে যেহেতু ক্যাপ্টেন্সি নিয়ে কথা হচ্ছে, সেখানে সে তুলনায় আমরা প্রথম দিন কিন্তু কথা বলছিলাম যে তাসকিনের ভাইস ক্যাপ্টেন্সি নিয়ে, যে ইনজুরি থেকে ফিরে একজন ভাইস ক্যাপ্টেন, তাসকিন কিন্তু সে তুলনায় আমরা বলতেই পারি যে আমরা বেশ ভালো ফর্মে পাচ্ছি। তাসকিনের ব্যাপারটা হচ্ছে কি, হি গিভস হিজ 100%, খুব লায়ন হার্টেড। ও যখন বোলিং করে, তখন ওর যে ফেরোশিয়াস একটা নেচার, ওইটা গিভস হিজ 100%। মাঝে মাঝে একটু ওভার এক্সাইটেড হয়ে যায়, তখন বোলিংয়ের নিয়ন্ত্রণটা, এই জায়গাটা একটু কাজ করতে হবে, বিকজ ওর পেস আছে, হাইটের কারণে সে বাউন্সও করতে পারে। কিন্তু আদার সাইড অফ তাসকিন হলো সবসময় হাসি মুখ একটা ছেলে। আই রিয়েলি লাইক হিম, এত ভদ্র ছেলে, একটা কথাবার্তা এত ভালো। সাধারণত পেস বোলাররা না একটু রকচটা হয়, তাদের ভাবটা আলাদা আলাদা রকম থাকে, যে আমি এটা ফাটিয়ে ফেলবো এমন একটা ভাব। ওর মধ্যে সেটা নেই, শরীফুলের মধ্যে আছে। শরীফুল দেখবে খুব
অ্যাজিটেটেড অ্যানিমেটেড তার আমি এই reactions। সুযোগে একটু শেয়ার করতে চাই আমার সৌভাগ্যই বলবো, যেহেতু বাংলাদেশ ক্রিকেট টিমে তাসকিন যখন প্রথম ন্যাশনাল টিমে সিলেক্ট হলো ব্যাক ইন 2014-এ, তখন আমার সুযোগ হয়েছিল যে ইন্টারভিউ করার জন্য তাসকিনের বাসায় যাওয়ার। আমি চ্যানেল 24 থেকে তখন গিয়েছিলাম এবং আমার এখনো মনে হচ্ছে তাসকিনের ন্যাশনাল টিমে সিলেক্ট হওয়া উপলক্ষে আন্টি যে বিরিয়ানিটা রান্না করেছিলেন সেটা আমি খেয়েছি আন্টির রান্না, এবং তাসকিনের পাশে বসে আন্টি বলছিলেন যে আমার ছেলেটা মা তুলে খেতে পারে না, তো তাসকিনের প্লেটেও আমি তুলে দিয়েছিলাম ওই বিরিয়ানিটা। সো এটা আমার জন্য খুবই মধুর একটা স্মৃতি, স্পেশালি যখন যে আরো ছেলেটাকে কথা বলে, তখন তো অনেক লাজুক ছিল। একদম কথা বলতো না। হ্যাঁ, একেবারে একদম। কথা এবং বলতো না এখনো মনে হয় তাসকিন খুব কমই কথা বলে, এখনো বেশ মুখ চোরা তাসকিন, লাজুক, কিন্তু ওই সময়টাও তখনও দেখেছি। মানে এটা এখন ভাবতে খুব ভালো লাগে যে আমাদের তাসকিন আহমেদ। আমরা আবারও দেখতে পাচ্ছি আমাদের রিপোর্টারকে টিএসসিতে। এবার একটু চেষ্টা করে দেখি যে আমরা তার সাথে যোগাযোগ করতে পারি কিনা, তার কথা পাচ্ছি কিনা। সাফওয়ান, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। সাফওয়ান, দুর্দান্ত। হ্যাঁ, আমরাও শুনতে পাচ্ছি আপনাকে। এখন মনে হয় কিছুটা ভিড় কমে গেছে, কিন্তু আপনি তো ছিলেন খেলার শেষ মুহূর্তটা। এই যে একটা তীব্র আশা নিয়ে বাঙালি আজকে গেছেন এবং আমাদের যে যা পারফরমেন্স ছিল তাতে কিন্তু আমাদের আজকে জিতবো নিশ্চিত ধরে নিয়েছিলাম, সেখানে মাত্র 4 রানের ডিফারেন্সে আমরা হেরে গেলাম। কেমন দেখলেন ওখানে দর্শকদের প্রতিক্রিয়া? জি, আমি এখানে খেলা শুরু প্রথম থেকে ছিলাম। এখানে আমার পিছনে যে খালি জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে হাজার হাজার দর্শক বিভিন্ন প্রান্ত থেকে খেলা দেখার জন্য এসেছিলেন এবং তাদের চোখে মুখে অনেক প্রত্যাশা ছিল যে আজকে বাংলাদেশ জয় নিয়ে শেষ 8 নিশ্চিত করবে। তবে এখন ঠিক দেখতে পাচ্ছেন যে পিছনটা পুরো খালি হয়ে গেছে, তারা চোখে মুখে হতাশার ছাপ নিয়ে চলে গেছেন। তবে আমার সাথে এখন কিছু দর্শক আছে যারা আসলে তাদের যে মত, তাদের যেই মনের যে ভাব তারা প্রকাশ করতে যাচ্ছেন। আমি শুনবো তাদের কথা। আপনি তো শুরু থেকে খেলা দেখছেন, কি দেখলেন? বাংলাদেশ তো জেতার পথেই ছিল, এখন কেমন লাগছে? আসলে আমি বাংলাদেশের খেলা নিয়ে এর আগে কখনো হতাশ ছিলাম না, আর ভবিষ্যতেও কখনো হতাশ হব না। কারণ হচ্ছে আমরা আগে থেকেই মরা, যেই এক্সপেকটেশনটা নিয়ে হচ্ছে আমরা খেলা দেখতে আসি, তার বিনিময়ে হচ্ছে আমরা অপমান অপদস্থ হওয়া ছাড়া আসলে কোনো কিছুই থাকে না, এর বাইরে কিছু থাকে না। আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনি যখন বাংলাদেশের খেলা দেখবেন, দেখতে দেখতে আসলে বাংলাদেশের অভিনেতা আনোয়ার হোসেনের মতো এমন অবস্থা হবে যে আপনি হার্ট অ্যাটাক করে হচ্ছে হসপিটালে চলে যাবেন, এরকম অবস্থা হয়। মনে হচ্ছে যেন প্রেশারের ওষুধ আর হচ্ছে নাফা এক্সট্রা নিয়ে হচ্ছে বসে আমাদের খেলা দেখতে হবে। তো আর ব্যাপারটা হচ্ছে আজকে বাংলাদেশ হারার পিছনে দায়ী করব হচ্ছে আমাদের টপ অর্ডার যে ব্যাটসম্যানগুলো ছিল, সাকিব আল হাসান, শান্ত আর হচ্ছে আপনার লিটন দাস। তারা চাইলে কিন্তু হচ্ছে দায়িত্ব নিয়ে খেলাটা খেলতে পারতো, বাট তারা হচ্ছে এখানে দায়িত্বটা নিয়ে খেলা খেলে নাই। আমি সাকিব আল হাসানকে পার্সোনালি বলবো, আপনি ভাই প্লিজ দেশের মধ্যে চলে আসেন, দেশে চলে এসে হচ্ছে নিজের এলাকায় আসেন, এসে হচ্ছে জনগণের সেবা করেন। বাংলা পুরো বিশ্ব সবাই জেনে গেছে আপনি অলরাউন্ডার, আর থাকার দরকার নাই। আপনি এখন হয়তো সাকিব আল হাসান যে ফ্যান, তারা হয়তো বলবে যে সাকিব আল হাসানের তো কোনো বিকল্প হয় না। হ্যাঁ, ব্যক্তি সাকিব আল হাসানের বিকল্প আছে, কিন্তু হচ্ছে ব্র্যান্ড সাকিব আল হাসানের কোনো বিকল্প নাই। আমরা চাইলে কিন্তু হচ্ছে আমাদের যেই একাদশের অন্য ডিভিশনে যারা প্লেয়ার থাকে ওদেরকে আমরা কিন্তু চাইলে হচ্ছে নিয়ে এসে গ্রুমিং করে এই জায়গাতে বসাতে পারি, আরো অলরাউন্ডার হচ্ছে আমরা ক্রিয়েট করতে পারি। শান্ত, নাজমুল হাসান শান্ত, তার ব্যাপারে আসলে আমি কি বলবো। আজকে ম্যাচ হারার পরে একটু পরে সে হচ্ছে মিডিয়া ব্রিফিংয়ে যাবে, নিজেকে স্যাভেজ দাবি করবে, ঠিক আছে। এরপরে হচ্ছে সে ক্যাপ্টেন হয়েছে হচ্ছে শুক্র 2 জুমা। এখনই সে হচ্ছে এইখানে যায় সেইখানে যায়, এখানে শুটিং করে সেখানে শুটিং করে, অমুক জায়গায় যে ফিতা কাটে, এগুলো শিখছে কার থেকে? এটা তো পাবলিক জানেই। লিটন কুমার দাস, যাকে কিনা বলা হয় হচ্ছে ক্রিকেটার মোনালিসা, সে সুন্দর মতো 2-3টা শট খেলবে, এরপরে হচ্ছে সে আউট হয়ে যাবে। আমার কথা হচ্ছে যে লিটন কুমার হচ্ছে স্কোয়াডের জায়গায় পেলো কিভাবে? আমার কাছে তো মনে হচ্ছে যে নাজমুল হাসান পাপন আর হচ্ছে আশরাফ হোসেন লিপুর কোনো গোপন ভিডিও ছিল, যেটা দিয়ে হচ্ছে ব্ল্যাকমেল করে হচ্ছে লিটন হচ্ছে টিমের মধ্যে আসে। এইটার হচ্ছে পসিবল না। কেন, আমাদের কি কোনো ব্যাকআপ ছিল না? আমাদের তো হচ্ছে ইমরুল কায়েস ফর্মের মধ্যে ছিল, তাকেও তো নিতে পারতো। বিজয় ছিল, তাকেও তো নিতে পারতো, বাট তারা তো নেয় নাই। এরপরে বলার হিসেবে সাইফুদ্দিন, যে কিনা জিম্বাবুয়ে সিরিজের মধ্যে 4 ম্যাচে হচ্ছে সে 8টা উইকেট নিছে, বাট তাকেও সে হচ্ছে মানে টিমের মধ্যে রাখে নাই। আপনি শুনছিলেন তিনি আসলে টপ অর্ডারের কথা বলছিলেন, নাজমুল হাসান শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, তারা আসলে কেমন খেলেছেন তিনি তার মত ব্যক্ত করলেন। আমাদের সাথে এই মুহূর্তে আরেকজন দর্শক আছে, আমি তার সাথে কথা বলতে চাই। আপনিও তো শুরু থেকে ওই কোনায় বসে খেলা দেখছিলেন, কেমন লাগছে এখন বাংলাদেশে হারার পর? এখন চোখের পানি তো ফালাইতে পারতাছি না, যদি ফালাইতে পারতাম তাহলে দেখাইতে পারতাম যে কতটা কষ্ট পাইছি। ভিতরটা মনে হয় এখনো ফাইটটা রয়েছে, যে দেখাইতে পারতাছি না এত কষ্টটা, যে মানে এরকম ব্যথা মনে হয় জীবনে কখনো পাই নাই।
যে এটা আশা করি না যে ম্যাচটা হাইরা যাবো, আশা নিয়ে বুক পরে আশা ছিল, যেভাবে খেলতেছিল মানে নিশ্চিন্তে চোখ মানে নির্দ্বিধায় বলতে পারি যে ম্যাচটা জিতে যাব, কিন্তু হাইরা গেছে, কিছু বলার নাই এখন, এই এতটাই কষ্ট। আর শান্ত তাকে ক্যাপ্টেন্সি যে কি বুঝে যে দিল, আমি পাপনের কাছে বিসিবির কাছে হাত জোর করে বলে আপনি বিসিবি থেকে সরে যান, আমাদেরকে লাগলে মাশরাফিকে এনে দেন, তারপর সে ভালো খেলবো। পরে হাতুড়ি সিং তার কাছে তো আমি পায়ে ধরে ক্ষমা চামো যে হাতুড়ি সিং বাবা তুই দেশে চলে যা, তোর দেশে তুই চলে যা, আমাদের দেশে তো থাকা দরকার নাই, ভুলো থাকা দরকার নেই, আমাদের দেশে যদি তুই সেরা কোচ দেখতে চাস সালাউদ্দিন স্যার আছে, তুই দেখ তার মতো দেশের কোচ আমার মনে হয় না বাংলাদেশে। আমি সেই 2011 সাল থেকে খেলা বুঝিয়ে খেলা দেখি, সেই 11 সাল থেকে এ পর্যন্ত প্রায় 13টা বছর তার মতো মানে কোচ আমি আজ পর্যন্ত দেখি নাই। সেই হিসেবে হাতুড়ি সিং এর পা ধরে বলবো বা তুই চলে যা। আর সাকিবকে নিয়ে কিছু বলো না, আমি একজন সাকিব ফ্যান, আমি সাকিবের কি বলবো কিছু বলতেছি না, সাকিবের কাছে হাত জোর করবো ভাই আপনি অনেক খেলছেন, দেশের লেগে অনেক করছেন, আপাতত আপনি রিটায়ার নিয়ে নেন, আর খেলার দরকার নেই আপনার, অনেক ইয়া করছেন ভাই, দুঃখ পাই বলতেছি এগুলো। আর আপনার যে আমি ফ্যান হয়ে যে বাজে কথা বলবো এটা তো বলার আমার অধিকারও নাই, আমি একজন সাকিব ফ্যান, সেই 18 সাল থেকে সাকিবের ফ্যান, সেই হিসেবে তার কাছে হাত জোর করে বলতেছি যে আপনি চলে যান, আর কিছু করার নেই। আমাদের সাথে আরেকজন দর্শক রয়েছেন, আমি একটু তার সাথে একটু কথা বলতে চাই। লাইভে আজকে দেখেন আমাদের যে পরিমাণ আমরা আশা নিয়ে এসেছিলাম যে আমরা ঘরে ফিরে যাব আর একটা জয় নিয়ে, কিন্তু দুর্ভাগ্যজনক সেটা আমাদের হয়নি। আপনি আজকে দেখেন আমরা বরাবরই বলে আসছি যে আমাদের গত ম্যাচের যে আমাদের হারের পিছনে কি কারণ মনে হয়? হারের পিছনে হচ্ছে যে আমাদের যে টপ অর্ডারের যে ব্যাটসম্যানরা, যে আমাদের ওপেনিং যে ব্যাটসম্যানরা, তারা দায়িত্ব নিয়ে তারা খেলেনি, তারা দায়িত্ব জ্ঞানহীনভাবে খেলেছিল। আপনি দেখেন 114 রান একটা রান চেস করতে নেমে তারা যে পরিমাণ আসা যাওয়া করতেছে, আমার মনে হচ্ছে যে আমার বলতেই হয় যে তারা ভয়ঙ্কর ডায়রিয়া রোগে আক্রান্ত, তাদের যাওয়া আসা খুব বেশি তাড়া ছিল। আর অন্যদিকে আপনি একটা জিনিস দেখেন, এই যে আমরা ছোটবেলায় পড়েছিলাম যে বাংলার আদুবাই, আমাদের একটা অধ্যায় ছিল আদুবাই নামক একটা গল্প ছিল, আমাদের সৌভাগ্য হয়নি সেই আদুবাইকে দেখার, কিন্তু 2024 সালে এসে এই আদুবাইকে দেখার আমাদের সৌভাগ্য বলবো না, দুর্ভাগ্য হয়েছে। সেটা হচ্ছে এই যে শান্ত, এই যে সৌম্য, এই যে লিটন, তারা বারবার এত খারাপ করার পরেও তারা সুযোগ পেয়ে যাচ্ছে। আমি জানি না কোন আধ্যাত্মিক বলে তারা এত সুযোগ তারা পেয়ে যাচ্ছে, তারা এত পরিমাণ সুযোগ পেয়ে যাচ্ছে। আপনি একটা জিনিস দেখেন, আজকে গতকালকে আমাদের গত ম্যাচে যে ইয়েটা ছিল, আপনারা শুনছিলেন যে এখানে যারা আসলে খেলা দেখতে এসেছিলেন দর্শকরা, তারা আসলে খুব হতাশ হয়েছেন এবং তাদের যে মনের যে কথা যেগুলো আমার সাথে শেয়ার করলেন, এই ছিল আসলে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে সর্বশেষ। সাফওয়ান, অসংখ্য ধন্যবাদ। আমি শিওর আপনি অনেক মনোবল নিয়ে আজকে টিএসসিতে খেলাটা দেখছেন এবং এই ইন্টারভিউগুলো করছেন। বেস্ট উইশেস আপনার জন্য। এবং দর্শক কি বলবো, আসলে যে কথাগুলো হয়তো আমরা বলতে পারছিলাম না, বা যে জিনিসগুলো আমাদের মাথায় ঘুরছে, যে রাগ, যে ক্ষোভ, আমরা দেখলাম কারোর মনে ক্ষোভ, কেউ বা কষ্টে কাঁদছেন, আসলে ভক্ত বা ভালোবাসা থেকেই এই ক্ষোভ, এই কষ্টের কথাগুলো আসে। আরও আলোচনা করব আমরা, একটা বিরতি নিয়ে নিতে হচ্ছে এই মুহূর্তে। টি-20 বিশ্বকাপ নিয়ে দেশ টিভির বিশেষ আয়োজন 4 ছক্কার বিশ্বকাপ পাওয়ার বাই ভাইয়া হোটেলসে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি এক্ষুনি। টি-20 বিশ্বকাপ নিয়ে দেশ টিভির বিশেষ আয়োজন 4 ছক্কার বিশ্বকাপ পাওয়ার বাই ভাইয়া হোটেলসে স্বাগত জানাচ্ছি আরও একবার। শামীম ভাই, যে কথাগুলো থেকে আসলে আমরা শুনছিলাম দর্শকের মুখ থেকে, আমি একটু কোট আনকোট করে বলতে চাই যে দর্শকটা শুরু করলেন যে প্রেসারের ওষুধ আর নাপা নিয়ে খেলা দেখতে যেতে হয়, সাথে মনে হয় অ্যাম্বুলেন্সটা অ্যাড করা বাকি আছে, কারণ যেভাবে তারা খেলছে এবং যে কথাগুলো আসলে আমরা জানি না, আমরা বলছি না বা বলতে পারছি না, কিছু কথা কিন্তু একেবারে সাধারণ দর্শকের, টিএসসির দর্শকের মুখ থেকে এসেছে। আমরা যে কথাটা ঠিক ওনাদের ইন্টারভিউতে যাওয়ার আগে বলছিলাম, আমাদের ক্যাপ্টেনের কথাটা, আমরা হয়তো তার ব্যাটিং পারফরমেন্স নিয়ে বলেছি, কিন্তু সে একটা দারুণ পয়েন্ট বলেছে, যেটা দর্শকের মনে হচ্ছে যে স্যাভেজ কথা বলবে, যে এই যে তার একটা মনোভাব যে খেলায় হার জিত থাকবেই, সেটা তো হার আর জিত থাকবে, হার বা কনসিস্টেন্টলি খারাপ পারফরমেন্স তো থাকবে না। এবং আমিও দুর্ভাগ্যবশত আমার কয়েকবার সুযোগ হয়েছে হারের পরে তার রিয়াকশন, মনে হয় যে ইটস জাস্ট পার্ট অফ দ্য গেম, হতেই পারে, এই ধরনের অ্যাটিটিউড পরবর্তীতে আমরা ভালো খেলবো, এই ধরনের মানে অ্যাভয়েডিং টেন্ডেন্সি, স্পেসিফিক প্রশ্নের উত্তরে যে কনস্ট্রাকটিভ কিছু, হ্যাঁ আমরা সত্যি খারাপ খেলছি, এই জায়গাগুলো দেখতে হবে, এই জায়গাগুলো কাজ করতে হবে, হয়তো নতুন স্ট্র্যাটেজি নিতে হবে পরবর্তীতে, কিংবা তাদের দোষের খারাপের জায়গাগুলো তো আলাদা করে বলারও একটা জায়গা থাকে, কারণ দিন শেষে তিনি যখন দলনেতাকে, টিম ক্যাপ্টেন, হার জিতের ভার কিন্তু বেশিরভাগ তার উপরেই বর্তাচ্ছে, কারণ তিনিই দলনেতা। অ্যাবসলিউটলি, এটাই কথা, বারবার দলনেতা
দলের যদি সাকসেস হয় তাহলে দলনেতা উচ্ছ্বসিত হয়, তাকে প্রশংসা করা হয়, সে পার্সোনালি ভালো করুক না করুক, খারাপ খেলে তার দায়ভার তো নিতেই হবে অধিনায়ককে। কিন্তু অধিনায়কত্ব করার পেছনে যে যখন অটোমেটিকলি জিনিস ঠিক হয়ে যায় না, তখন যখন বোলিং যখন হচ্ছিল ভেরি গুড বোলিং চেঞ্জ বাই শান্ত, আরে ভাই ওই বোলিং চেঞ্জটা অটোমেটিকলি হচ্ছিল কেন, এক বোলার 4 ওভারের বেশি তো করতে পারবে না, তো তোমার ঘুরিয়ে পেঁচিয়ে যখন লেগে যাচ্ছিল। কিন্তু আসল জায়গা যেখানে তোমার এত অল্প রানের পুঁজি অন্য দলের, সেই জায়গায় তোমার বিশাল একটা অ্যাডভান্টেজ, সেখানে তুমি অ্যাজ এ লিডার ইউ শুড হ্যাভ মেড শিওর যে আমি একদম ঘাপটি মেরে থাকবো, আমি আউট হব না, অন্যেরা আউট হতে থাকে, আমি ধরে রাখবো যত দূর যাওয়া যায়। কিন্তু দ্য ম্যানার ইন উইচ হি গট আউট, বারবারই বলছি, তার মানে চেষ্টা চলছিল যে কত তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফিরে যায়। দ্যাট ইজ নট দ্য এবং অ্যাটিটিউড অফ এ এই কথাটাও কিন্তু খুব স্যাভেজ হইতে দর্শক বলেছেন যে যেন প্রত্যেকটা প্লেয়ার ডায়রিয়া নিয়ে এসেছেন, তাদের যাওয়া আসার তাড়াটা অনেক বেশি। আজকে 2-3 জন ছাড়া শামীম ভাই আমি খুব দুঃখিত, আজকে হয়তো আমি এই উপস্থাপিকার চেয়ারে বসে অনেকটাই ভক্তের ইমোশন থেকে কথা বলছি। এবং আরেকটা যে কথাটা আসছিল বারবার, এই যে শান্তকে নিয়ে কথা আসছিল, যে এই যে ফিতা কাটার যে এই জায়গাগুলো, যে মাঠের থেকে মাঠের বাইরের পারফরমেন্স, এবং লিটন আর সৌম্যকে নিয়ে অদ্ভুত একটা উদাহরণ খুঁজে বের করেছে যে আদু ভাই, যে কথাটা কিন্তু আপনি আমি হয়তো এই কথাটা এই ল্যাঙ্গুয়েজে বলিনি, কিন্তু কথা কিন্তু এটাই ছিল যে আমরা কবে দেখবো যে সৌম্য পারফর্ম করছে। উনি যে এত কথা বলছেন যে সৌম্যর পারফর্মটা কবে দেখবো, লিটন দাসের পারফরমেন্সটা আমরা কবে পাবো। সৌম্যকে দিয়ে ওই যে একটা স্টেটমেন্ট দেয়া এমন একটা প্লেয়ার যে পারফর্ম করছে না, যার কাছ থেকে কোনো তার কাছ থেকে রকম আমরা confidence এর সেই একটা জায়গায় statement বড় পেয়েছি। বড় কথা শোনানো, দ্যাট ওয়াজ নট দ্য রাইট থিং টু ডু। আমার মনে হয় যে এটা অ্যাভয়েড করলে ভালো হতো। এটাতে কিন্তু আরো পরিস্থিতিটা আরো ঘোলাটে হয়ে গেছে। এবং যখন টিম খারাপ করছে এবং টিমের যখন খারাপ করে তখন নজর থাকে যে এরা কি করছে, এরা কি সব সময় কি প্র্যাকটিস করছে, যে যথেষ্ট খেলার বাইরের সময় activity গুলো কি দিচ্ছে। হ্যাঁ, থাকছে? খেলার বাইরের অ্যাক্টিভিটিগুলি যখন দেখে দাওয়াত খাচ্ছে, রিল্যাক্স করছে, জাস্ট লস্ট এ ম্যাচ, ইউএস এর কাছে বিসমিল্লাতেই গলত, ইউএস এর কাছে একদম। 2-1 তারপর প্র্যাকটিস ম্যাচে ভারতের কাছে, তারপরে প্র্যাকটিস ম্যাচ, তারপরেও হয়তোবা তারা বেশ রিল্যাক্স মুডেই আছে। রিল্যাক্স মুডে থাকো, নিভৃতে করো। হ্যাঁ, প্লেয়ার্স হ্যাভ টু অলসো রিল্যাক্স। এটা আমি বলি না যে 24 ঘন্টা তাদের জিমে যেতে হবে, প্র্যাকটিস করতে হবে, সাঁতার কাটতে হবে বা মাঠে খেলতে হবে। when you're doing it, don't advertise it. অ্যাডভার্টাইজ করে তো নিজে দলকে একটা এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যে খারাপ খেলেও এরা এনজয় করছে, তখন তো মানুষের চোখ আরো বিষয়টা তো রিল্যাক্সের criticism ওই বেড়ে সময় যায়। আসবে যখন কাজের ভারে ক্লান্ত, তারপর রিল্যাক্সেশনের ব্যাপারটা আসবে, শুধু রিল্যাক্সেশন আসবে না। ভাই বারবার শান্তর কথা এবং আজকের বাংলাদেশের জায়গা থেকে কিন্তু বারবারই আমরা পাকিস্তানের কথায় ফেরত যাচ্ছিলাম, ইনফ্যাক্ট দর্শকদের কাছ থেকে পেয়েছি। আগামীকাল কিন্তু পাকিস্তানের আরো একটা ম্যাচ আছে, হয়তো এই ম্যাচের পাকিস্তানের জন্য কাগজে কলমে জানা মূল্য আছে। কানাডার বিপক্ষে ম্যাচ, কানাডা যদি এবার পাকিস্তানকে আবারও হারিয়ে বসে, তাহলে কিন্তু কানাডার জন্য ইট শুড বি আ বিগ উইন। অ্যাবসলিউটলি, ইউএসএ তো করেছে একেবারে জায়ান্ট কিলার। কানাডাও হতে পারে, কানাডা ইউএসএ খুব পার্থক্য নেই তাদের একেবারেই কোয়ালিটি, না। এবং সেই কারণে সারপ্রাইজ হতে পারে। কিন্তু পাকিস্তান যদি জয়লাভ করে, দে হ্যাভ টু উইন, তাদের সুপার এইটে যাওয়ার সুযোগটা রাখার জন্য। কিন্তু যেহেতু একটা ম্যাচে হেরে গেছে, তাদের উইনটা রান রেটের একটা বিশাল একটা ব্যবধানে জিততে হবে। একটা বড় ব্যবধানে জিততে না পারলে পাকিস্তান কিন্তু জয়লাভ করলেও, পরবর্তী ম্যাচে জয়লাভ করলেও সিমিলার পয়েন্ট হয়ে যদি ইউএস এর রান রেট বেটার থাকে, পাকিস্তানের কম থাকে, তাহলে কিন্তু পাকিস্তান হয়তো বা সুপার এইটে আগামীকালকের খেলাটাও কিন্তু নিউ ইয়র্কে, মানে আবারও আমরা সেই পিচ নিয়ে কথা বলতে হবে, আবারও সেই জায়গায়। এবং এবার অন্তত পাকিস্তানের কাছ থেকে এক্সপেকটেশনটা আমাদের একটু বেটার আমরা রাখতেই পারি। একটু আমরা যদি দেখে নিই অ্যারন জনসন এবং মোহাম্মদ রিজওয়ানের যে ডিফারেন্সটা, ম্যাচ অ্যারন খেলেছেন 18টি, রিজওয়ান 100টি, মানে বিশাল ডিফারেন্স। আসলে এখানে মুখে বলার কিছু নেই, 750 ওখানে 3243। কিন্তু আমরা কিন্তু অ্যারন জনসনকে যে দারুণ কনসিস্টেন্সির মধ্যে পেয়েছি, পরপর দুটো ম্যাচেই কিন্তু দারুণ খেলেছেন অ্যারন। হ্যাঁ, দারুণ খেলেছেন। কিন্তু এই 18টা ম্যাচটা যেটা খেলেছে, এটা কিন্তু প্রতিপক্ষ শক্তিশালী কেউ ছিল না তাদের লেভেলে। খুব মজার একটা বিষয় না দেখলেই নয়, স্ট্রাইক রেটটা যদি দেখেন, অ্যারনের স্ট্রাইক রেট 164.11, আর এদিকে মোহাম্মদ রিজওয়ানের যেটার কারণে আমি ওই কথাটা বললাম, 167.12 যেটার কারণে কথাটা বললাম যে এরা
খেলেছে ইউগান্ডার সঙ্গে, এরা খেলেছে পাপুয়া নিউ গিনির সঙ্গে, অন্যান্য দল নেপাল যারা কোয়ালিফাই করেছে, কিন্তু আরো কিছু দল আছে যারা অ্যাসোসিয়েট মেম্বার্স, তাদের সঙ্গে খেলে স্ট্রাইক রেটটা এক্সপেক্টেড 200 নো জোক, যেখানে রিজওয়ানের মাত্র একটা 100, সেইটা তুলনা করাটা কিন্তু ঠিক হবে না, কারণ বেশিরভাগ খেলা যারা কানাডা খেলেছে তাদের প্রতিপক্ষ তাদের সিমিলার লেভেলে ছিল অথবা লোয়ার লেভেলে ছিল, সেই কারণে এত মনে হচ্ছে যে সলিড। শামীম ভাই, আমরা যদি ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স থেকে দেখি, কারণ এই ওয়ার্ল্ড কাপে কিন্তু আসলে পুরানো নথি ঘেটে খুব বেশি মিলাতে পাচ্ছি না। এই ওয়ার্ল্ড কাপের প্রতিটা ছোট দল বা প্রতিটা নতুন দল, আমি দুঃখিত ছোট দল আসলে কোনোভাবেই বলা যাবে না, প্রতিটা নতুন দলকে আমরা একটা নতুন শেপে দেখতে পাচ্ছি, যেটা হয়তো এক্সপেকটেশনের বাইরে। আমেরিকা নিজেকে প্রমাণ করেছে, কানাডাও কিন্তু নিজেকে প্রমাণ করেছে। কানাডার কিন্তু যদিও ইউএস এর হোম গ্রাউন্ড, কানাডাও কিছুটা বলতে পারে, কারণ উত্তর আমেরিকায় তো খেলা হচ্ছে, এবং কানাডা বা নিউ ইয়র্কে খেলেছে, যদিও এই মাঠটা একেবারে নতুন মাঠ যেখানে খেলা হবে। ওরা ডালাসে খেলেছে, অন্যান্য জায়গায় খেলেছে, তাদের দেয়ার এট হোম বেসিক্যালি কম্পেয়ার্ড টু পাকিস্তান, কিন্তু পাকিস্তান কয়বার এক ধরনের হোঁচট খাবে, আমার মনে হয় একটু বোলারদের দিকে যদি তাকাই, নিখিল দত্ত বনাম মোহাম্মদ আমির। মোহাম্মদ আমির আসলে এক্সপেকটেশন তো মাঠে মেরেছেন সুপার ওভারেই, তবু সুপার ওভারে যেই বাজে বোলিংটা করেছিল কালকে, কিন্তু ইন্ডিয়ার বিরুদ্ধে সে অসাধারণ বোলিং করেছে, এবং হি ওয়াজ ওয়ান অফ দ্য বোলার্স যার কারণে ইন্ডিয়া খুব বেশি রান করতে পারেনি। সো হি রিডিমড হিমসেলফ পরবর্তী ম্যাচে, যদিও খুব ক্রুশিয়াল ম্যাচটা হেরে এখন তাদের বাঁচা মরার লড়াইয়ের পর্যায়ে প্রায় চলে গিয়েছে। বাট ওই একই কথা আমার বলতে হয় যে কানাডার খেলোয়াড়দের পরিসংখ্যান এবং পাকিস্তানের খেলোয়াড়দের পরিসংখ্যানের মধ্যে ডিরেক্ট তুলনা করলে হয়তো কিছু বলা যাবে, কিন্তু ওরা খেলেছে, পাকিস্তান খেলেছে সব বড় দলের বিরুদ্ধে, এবং সেই জায়গায় পারফরমেন্সটা অনেক হায়ার লেভেলে। এদের আনফর্চুনেটলি দে মিনোজ দেয়ার অ্যাসোসিয়েট মেম্বার্স তাদের লো লেভেলে, বাট সারপ্রাইজ যে কোনো দিন হতে পারে। ইটস আ ফানি ওল্ড গেম। শেষ দিকে শেষ করতে হবে, এক শব্দ উত্তর নিব, কাকে এগিয়ে রাখবেন, কানাডা পাকিস্তান? পাকিস্তানকে। আচ্ছা, আপনি কাকে এগিয়ে রাখবেন, কানাডা নাকি পাকিস্তান? আমার তো মনে হচ্ছে পাকিস্তান। পাকিস্তান। তাইলে এই আনন্দ একটা গান হয়ে যাক, শেষ যেহেতু করবো আরেকটা সুরে সুরেই করি, এখন তো এতক্ষণ একটু আমরা মাথাটাও ঠান্ডা করতে পেরেছি, এবার গানটা বেশি এনজয় করবো আমরা। আচ্ছা, তাহলে নিজের একটি গান দিয়ে শেষ করছি। প্লিজ। যে গানটি গাইবো সেই গানটি হচ্ছে, টাইটেল হচ্ছে হৃদয় তোমার ঠিকানা। গানটি কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং সুর করেছেন অদিত রহমান। গাইছি। শুধু তোমার কারণে শত বারণে ছুটে আসি উড়ু মেঘে চাদরে, জলের আদরে ডুবি ভাসি ছুঁয়ে দাও তুমি যখনই, দু চোখে নামে জোছনা, কতটা ভালোবাসি হায় সে কি বোঝো না, হৃদয়ে তোমার ঠিকানা, দেখো না যে দেখো না, হৃদয়ে তোমার ঠিকানা, বুঝেও কেন বোঝো না। একদমই তাই, আমাদের শেষ করতে হবে, এবং হৃদয়ে বাংলাদেশের ঠিকানা আমরা বুঝি, আমাদের প্লেয়াররা বুঝেও বোঝে না, ভালো খেলুক খারাপ খেলুক, মুখে যাই বলি, মনে বাংলাদেশ, হৃদয়ে বাংলাদেশ। এবং এখনো এক্সপেকটেশন এটাই থাকবে, যেহেতু পরবর্তী খেলা দুটো তুলনামূলক নতুন দলের সাথে, যাদের নেদারল্যান্ডস খুব একটা ফর্মে নেই, নেপালের সাথে খেলা, আশা করছি এখনো আমাদের কিন্তু মনে সেই আশাটা রয়েছে যে আমরা জিততে পারবো সুপার এইটে, হয়তো এখনো যাওয়ার সম্ভাবনা আমাদের রয়েছে। এবার প্রথমবারের মতো হলেও এবার দিয়ে শুরু হোক। অসংখ্য ধন্যবাদ শামীম ভাই, অসংখ্য ধন্যবাদ তামান্না আপনাকে। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টি-20 বিশ্বকাপ নিয়ে। দেশ টিভির বিশেষ আয়োজন 4 ছক্কার বিশ্বকাপ, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেল থেকে। শুভরাত্রি।